আসসালামু আলাইকুম। দ্বিতীয় বর্ষের প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের আজকে পরিবর্তিত সময়ের দ্বিতীয় বর্ষের তড়িৎ রসায়ন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরা তড়িৎ রসায়নের যে অংশটি আজকে পড়ব সেটি হলো প্রাণ রসায়নে পরিবাহিতার প্রভাব। তাহলে আজকের টপিকস আমাদের কি? প্রাণ রসায়নে পরিবাহিতার প্রভাব। এখন প্রাণ রসায়নে যখন আমরা প্রভাবটা বলবো, তাহলে আমাদের আজকে কিছু সেল মেমব্রেন নিয়ে কথা বলতে হবে, অর্থাৎ কোষ মেমব্রেন নিয়ে কথা বলতে হবে। এর মধ্য দিয়ে বিভিন্ন অণু কিংবা সাবস্টেন্স কিংবা আয়ন কিভাবে মুভ করে সেটা সম্বন্ধে আজকে আমাদের জানতে হবে, এবং এই ক্ষেত্রে পরিবাহিতা বা আমাদের যেটাকে বলি ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট, এইটার কোনো প্রভাব আছে কিনা সেটি আজকে আমাদের টপিকস। তাহলে দেখো, আজকে আমরা টপিক শুরু করছি প্রাণ রসায়নে পরিবাহিতার প্রভাব। প্রথমে আমরা একটি সেল মেমব্রেন দেখি, যে আমাদের যে সেল মেমব্রেনগুলো এটা আসলে কিরকম থাকে। আমরা জানি যে আমাদের সেল মেমব্রেনগুলো যদি আমরা দেখি, এগুলো সবগুলো কি একটি ফসফোলিপিড বাইলেয়ার। কি নাম বলেছি? এগুলো একটা ফসফোলিপিড বাইলেয়ার। এখানে একটা ফসফো এবং একটা লিপিডের একটি বাইলেয়ার থাকবে, এবং এখানে দেখা যায় যে এই যে আমি এই অংশটি দিচ্ছি, আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি, এখানে এইভাবে এরা সজ্জিত থাকে। এই যে দেখো, এইভাবে এরা থাকে সেল মেমব্রেনে। এই কোনটাকে কি বলা হবে? এটা আমরা একটু দেখি কোন অংশটাকে আমরা কি বলতে পারি। আমাদের সেল মেমব্রেনের ফসফোলিপিড আমি বলেছি, তার মানে একটা ফসফো অংশ থাকবে এবং একটা লিপিড অংশ থাকবে। এই অংশটিকে আমরা বলতে পারি লিপিড, লিপিড পোর্শন। লিপিড পোর্শন মানে কি? অর্থাৎ এটি একটি নন পোলার হেড, এটা আমাদের নন পোলার হেড। এইগুলো আমাদের লিপিড পোর্শন। আর যে সবুজ অংশটা দেখা যাচ্ছে, তাহলে এই অংশটিকে আমরা কি বলবো? এটি আমাদের ফসফো অংশ, ফসফো অংশ, এবং অবশ্যই এটি হবে আমাদের পোলার হেড। তাহলে দেখা যাচ্ছে সেল মেমব্রেনে এই যে বাইলেয়ার, এটাকে আমরা ট্রান্সমেমব্রেন বাইলেয়ার বলি। সেলে যখন উভয় পার্শ্ব জুড়ে কোনো লেয়ার থাকে, এটাকে ট্রান্সমেমব্রেন লেয়ার বলা হয়। তার মানে এই যে লেয়ারটার মধ্যে দেখা যাচ্ছে একটা ফসফো অংশ যেটা পোলার হেড যুক্ত, এবং একটা লিপিড অংশ যেটা নন পোলার হেড যুক্ত হয়। এখন এর মধ্য দিয়ে যখন বিভিন্ন অণু কিংবা আয়ন চলাচল করে, তখন কিভাবে এরা মুভমেন্টটা করে দেখা যায়। এই মুভমেন্টটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা ভাগকে আমরা বলি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অন্যটিকে আমরা বলি প্যাসিভ ট্রান্সপোর্ট। এই দুভাবে আসলে প্যাসিভ ট্রান্সপোর্ট, এই দুভাবে সেল মেমব্রেনের মধ্য দিয়ে বিভিন্ন সাবস্টেন্স, সিলেক্টিভ আয়নস মুভ করতে পারে। তো প্রথমে আমরা দেখি যে প্যাসিভ ট্রান্সপোর্ট বলতে আমরা কি বুঝি। প্যাসিভ ট্রান্সপোর্ট কি? প্যাসিভ ট্রান্সপোর্ট হলো যখন আয়নগুলো কিংবা যে আমাদের যে অণুগুলো যে সেল মেমব্রেনের মাঝখানে যে পোর্স আছে বা অনেক ছিদ্রযুক্ত সেল মেমব্রেন হয় এরা, এই যে ছিদ্রযুক্ত এর মধ্য দিয়ে যখন পাস করতে পারে এবং বাইরে থেকে কোনো শক্তির দরকার পড়ে না, অর্থাৎ এখানে কোনো শক্তির দরকার পড়ে না, এরা এই বিভিন্ন পোর্সের মধ্য দিয়ে বা ছিদ্রযুক্ত সেল মেমব্রেনসের মধ্য দিয়ে এই অণু বা আয়নগুলো পাস করতে পারে। এখন শক্তির কেন দরকার হয় না? শক্তির দরকার হয় না কারণ প্যাসিভ যে ক্ষেত্রে এখানে অণু বা আয়নগুলোর মুভমেন্ট থাকবে হাই টু লো কনসেন্ট্রেশন, অর্থাৎ উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রায় এরা মুভ করে। এটা যদি আমার সেলের ইনসাইড পার্ট থাকে, ভিতরের অংশ থাকে, এবং এটা যদি আমার সেলের বাইরের অংশ থাকে, এবং এখানে যদি আমার হাই কনসেন্ট্রেশন থাকে ফ্লুইডের, এবং এখানে যদি আমার লো কনসেন্ট্রেশন থাকে, তাহলে এই হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে যখন অণু বা আয়নগুলো পরিবাহিত হবে সেলের মধ্যে বিভিন্ন পোর্সের মধ্য দিয়ে,
বা ছিদ্রের মধ্য দিয়ে, তখন আমার কোনো শক্তি প্রয়োগের প্রয়োজন হবে না। যেমন আমি এই যে আমার হাতে একটা মার্কারটা আমি উপর থেকে ফেলে দিলাম, আমার কি কোনো শক্তি প্রয়োগের প্রয়োজন হচ্ছে? হয়নি। এটা কিন্তু সিম্পল গ্র্যাভিটেশনাল এনার্জির জন্য নিচে পড়ে যাচ্ছে। কিংবা তুমি একটা পাহাড়ের উপর থেকে বল নিচে ফেলে দিলে, সেখানে তোমার কিন্তু কোনো শক্তি প্রয়োগের প্রয়োজন হবে না। কাজেই এইখানেও আমি যখন হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে আমি অণু বা আয়নগুলো পাস করব, তখন এখানে আমার কোনো শক্তি প্রয়োগের প্রয়োজন হবে না। এবং এই ধরনের মুভমেন্ট অফ আয়নসকে অথবা সাবস্টেন্সকে আমরা বলি প্যাসিভ ট্রান্সপোর্ট। ঠিক আছে, এখন প্যাসিভ ট্রান্সপোর্টকে আমরা আবার কিছু ভাগে ভাগ করতে পারি। সেগুলো কি? সেগুলো 1 নম্বরে আসবে আমার সিম্পল ডিফিউশন। প্রথমটাকে আমরা বলি সিম্পল ডিফিউশন, দ্বিতীয়টাকে আমরা বলি ফ্যাসিলেটেড ডিফিউশন। ফ্যাসিলেটেড ডিফিউশন এবং তৃতীয়টাকে আমরা বলি অসমোসিস। এই তিনটাকে আমরা প্যাসিভ ট্রান্সপোর্টের মধ্যে ফেলতে পারি, যেখানে আমাদের হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে সাবস্টেন্স বা আমাদের আয়নস, সিলেক্টিভ আয়নসগুলো পাস করবে এবং আমাকে কোনো শক্তি প্রয়োগ করতে হবে না। এখন যেটা সিম্পল ডিফিউশন, সেই ক্ষেত্রে কি হয় প্রথমে আমরা সেটা দেখি। সিম্পল ডিফিউশনে কারা আসতে পারে? আসতে পারে স্মল সাইজ আয়ন এবং বেসিক্যালি নন পোলার আয়নস। স্মল সাইজ, তাহলে আমার যেটা সিম্পল ডিফিউশন, সেখানে কারা পাস করবে? স্মল সাইজ আয়নস অথবা নন পোলার আয়নস। নন পোলার আয়নস কারা হতে পারে? যেমন অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড ইত্যাদিকে আমরা বলতে পারি নন পোলার। এখন এরা কি করে? এরা হলো এই যে ভিতরে বিভিন্ন ছিদ্র আছে, আমরা জানি যে অক্সিজেন কি করে? অক্সিজেন বাইরে থেকে, যেহেতু বাইরে তার কনসেন্ট্রেশন বেশি থাকে, এদের মাঝখানে যে পোর্সগুলো থাকে, এইখান থেকে এই যে দেখো ভিতরে চলে আসলো। এর আসার জন্য কিন্তু কোনো শক্তি প্রয়োগের প্রয়োজন হয় নাই বা এটিপি এনার্জির প্রয়োজন হয় নাই। আমরা জানি এটিপি হলো কোষের যেটাকে আমরা বলি সোর্স অফ এনার্জি, সেটার কোনো প্রয়োজন পড়েনি। এটা জাস্ট পোর্স বা ছিদ্রগুলোর মধ্য দিয়ে অক্সিজেন পাস করতে পারে, আউটসাইড থেকে ইনসাইডে সেলে চলে আসতে পারে। একইভাবে আমরা যদি কার্বন ডাই অক্সাইডকে দেখি, এটাও কিন্তু দেখো ভিতর থেকে এই যে দেখো বাইরে পাস করলো, এবং এই পাস করার জন্য এর কিন্তু কোনো আমাদের বাইরে থেকে বহিঃশক্তি প্রয়োগের কোনো প্রয়োজন হয় না। জাস্ট এই পোর্স বা ছিদ্রগুলোর মধ্য দিয়ে এরা পার হতে পারে। এই যে এইভাবে যখন এরা পাস হয়, হ্যাঁ, এটাকে আমরা বলি ডিফিউশন বা সিম্পল ডিফিউশন। কাজে সিম্পল ডিফিউশনে কে কে যাবে? স্মল সাইজ আয়নস যেতে পারে, বেসিক্যালি নন পোলার যারা, কারণ নন পোলার তো অবশ্যই যেতে হবে, কারণ এই উপরের অংশ যেহেতু নন পোলার, এই জন্য তাকে সে পাস করতে দেয়, কিন্তু যে পোলার পার্টটা ভিতর দিয়ে এরা আসতে পারে না। যেমন এখানে যদি সোডিয়াম আয়ন থাকে, হ্যাঁ, সে কিন্তু এই যে দেখো ঘুরে যাচ্ছে, কোনোভাবেই কিন্তু সে ভিতরে ঢুকতে পারবে না। চার্জ পার্টিকেলস সে এটার ভিতরে কিন্তু আসতে পারছে না। পারছে তারা যারা নন পোলার, এরা আসতে পারছে এবং এদের জন্য কোনো শক্তি প্রয়োগের প্রয়োজন পড়ছে না। এবারে আমরা দেখি যেটাকে আমরা বলি ফ্যাসিলিটেটেড ডিফিউশন। ফ্যাসিলিটেটেড ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মধ্যে কারা পড়বে? এখানে আসবে তারা যাদের সাইজটা একটু বড়, একটু এই অংশের চাইতে এদের সাইজটা একটু বড় থাকবে এবং স্লাইটলি একটু পোলার থাকবে, একটু পোলার পার্ট এদের থাকবে। পোলার পার্ট এখানে অবশ্যই থাকবে, যেখানে একেবারে নন পোলার ছিল, হ্যাঁ, সেখান থেকে এইখানে আসলে এদের পোলার পার্টটা একটু থাকবে। যেমন ধরো গ্লুকোজ। গ্লুকোজের ক্ষেত্রে কি হয় আমরা দেখি, যেটা এখানে আমি যদি একটা গ্লুকোজ পার্টিকেল দেই, গ্লুকোজ, এবং গ্লুকোজের ক্ষেত্রে এরা কিন্তু স্লাইটলি পোলার, এদের হাইড্রোক্সিল অংশ যেহেতু আছে, এরা স্লাইটলি পোলার, এই কারণে এরা কিন্তু সরাসরি ঢুকতে পারবে না। কাজে এরা কি করবে? এদের জন্য কিছু ক্যারিয়ার প্রোটিনের দরকার হয়। ক্যারিয়ার প্রোটিন কি?
ক্যারিয়ার প্রোটিন হলো এরা যখন মাঝখানে এদের মাঝখানে একটা প্রোটিন চ্যানেল তৈরি করে, এইভাবে আমি এই কাগজটা দিয়ে দেখাচ্ছি, এইভাবে এই যে দেখো একটা প্রোটিন চ্যানেল তৈরি করে ফেললো। এটাকে আমরা বলি ক্যারিয়ার প্রোটিন। এর মধ্য দিয়ে গ্লুকোজ পাস করতে পারে। এখন এর মধ্য দিয়ে যখন পাস করে, এখানেও কিন্তু আমার বাইরে থেকে কোনো শক্তি প্রয়োগের প্রয়োজন হয় না, এবং এটাও একইভাবে হাই টু লো কনসেন্ট্রেশনের দিকেই এই গ্লুকোজটা পাস করবে। তাহলে দেখো দুইটার মধ্যে পার্থক্য কি? ডিফিউশন এবং ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মধ্যে একটিতে আমার পোর্স বা ছিদ্রগুলোর মধ্য দিয়ে সরাসরি আয়নস এবং মলিকিউলসগুলো পাস করবে, এবং ফ্যাসিলিটেটেডের মধ্যে আমার একটা প্রোটিন ক্যারিয়ারের দরকার হবে, বা প্রোটিন একটা এই যে একটা পথ একটা রাস্তা করে দিবে, যে তার নিজের শেপ পরিবর্তন করে এই গ্লুকোজগুলোকে এর মধ্য দিয়ে পাস করিয়ে দিবে। কিন্তু এখানেও আমার কিন্তু কোনো শক্তি প্রয়োগের বা এটিপি খরচ করার কোনো প্রয়োজন পড়ে না। আরেকটা যেটা আমরা দেখি অসমোসিস। আমরা জানি এটা ওয়াটার মলিকিউলসের ক্ষেত্রে যেটা হয়, ওয়াটার মলিকিউলস যদি হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে যখন যায়, সেই ক্ষেত্রে এখানে দেখা যায়, আমি যদি এখানে আরো যদি একটু করে দেখাই, এখানে বিভিন্ন যে ওয়াটার পার্টিকেলস গুলো, যেহেতু এরা একটু বড় সাইজ হাইড্রেটেড অবস্থায় থাকে এবং পোলার, এই কারণে এরা ডিফিউশনের মাধ্যমে যেতে পারে না। পরে এরা যেটা করে, যেটা অসমোসিসের মাধ্যমে এখানে ভিতর দিয়ে আস্তে করে যায়, এবং এখানেও কিন্তু হাই কনসেন্ট্রেশন থেকে আমার লো কনসেন্ট্রেশনের দিকেই যাবে। এখন ওয়াটারের হাই কনসেন্ট্রেশন মানে কি? সেটা কিন্তু আসলে সলিউশনটা কিন্তু আমার হবে লো কনসেন্ট্রেশনের, কারণ যেটা লো কনসেন্ট্রেশন, হ্যাঁ, সেখানে ওয়াটার সলিউট থাকবে বেশি। কাজে আমি যখন বলবো ওয়াটারের হাই কনসেন্ট্রেশন, তার মানে অ্যাকচুয়ালি সলিউশনটা কিন্তু লো। আমি যখন বলবো ওয়াটারের লো কনসেন্ট্রেশন, তাহলে অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশন কিন্তু ওখানে বেশি, কারণ ওখানে আদার যে সলিউট পার্টিকেলসটা ওখানে বেশি, ওয়াটারের পরিমাণ কম। কাজে এই হলো আমার ডিফিউশন, ফ্যাসিলিটেটেড ডিফিউশন এবং আমার অসমোসিস, যেটা আমার প্যাসিভ যে ট্রান্সপোর্ট তার মধ্যে পড়ে। এখন এরপরে যেটার মধ্যে আসবো আমরা, যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলতে তাহলে আমরা কি বুঝি? অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আমি আগেই বলেছি, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হলো আমার উল্টাটা, অর্থাৎ লো কনসেন্ট্রেশন থেকে এটা চলে যাবে হাই কনসেন্ট্রেশনে, এবং অবশ্যই এখানে আমার কি করতে হবে, এটাকে আমার এটিপি খরচ করতে হবে। এখন এখানে অ্যাক্টিভ যে ট্রান্সপোর্ট, সেটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। সেই ভাগগুলো কি কি? একটি ভাগকে আমরা বলি প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, আরেকটাকে আমরা বলি সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে সেটা একটু দেখি সেগুলো কি। তাহলে এখন আমি আসছি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটাকে আমরা বলি প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং আরেকটাকে আমরা বলি সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আমি আগেই বলেছি, এখানে অবশ্যই চার্জ পার্টিকেল গুলা থাকবে, চার্জড আয়ন গুলা থাকবে, সিলেক্টিভ চার্জড আয়ন এরা থাকবে, এবং এখানে লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনে আমার পাস করবে আয়নস, এবং এখানে আমার এনার্জি অর্থাৎ এটিপি কনজিউম হবে। এই তিনটা হলো আমার অ্যাক্টিভ ট্রান্সপোর্টের এবং প্রাইমারি ট্রান্সপোর্টের ক্ষেত্রে এটা আমরা দেখছি। যেমন ধরো আমাদের যে নিউরো ট্রান্সপোর্ট, এটা আমরা কোথায় দেখতে পাই? এটা সাধারণত আমাদের যে ব্রেইনে প্রতি সেকেন্ডে বিলিয়নস অফ নিউরনস যে আমাদের সিগন্যালিং করছে, আদান প্রদান করছে, সেখানে আমরা এই প্রাইমারি ট্রান্সপোর্টটা দেখতে পাই। এখানে দেখা যায় যে প্রায় একটা কয়েক সেকেন্ডের মধ্যে বিলিয়নস অফ নিউরনস এখানে এরা এটা সিগন্যাল মানে সেলের ভিতর থেকে বাইরে যায় কিংবা বাইরে থেকে ভিতরে আসে, এবং এই ক্ষেত্রে চার্জড আয়নস হবে, লো থেকে হাই কনসেন্ট্রেশন হবে এবং এটিপি কনজিউম হবে। আচ্ছা, এবার দেখি আমি তাহলে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট যেটা, এইটা বলতে আমরা কি বুঝি? সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হলো যখন আমরা এরকম একটা কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট পাবো বা বিভাজন পাবো, যেখানে এখানে লো, এখানে দেখা যাচ্ছে হাই কনসেন্ট্রেশন। এখানে অ্যাক্টিভ থেকে যে প্রাইমারি থেকে যখন লো থেকে হাইতে
লো থেকে এটাকে যখন আমরা বলবো যে মোর কনসেন্ট্রেশন যেটা এই যে সেটার মধ্যে যখন যাব, হাই কনসেন্ট্রেশনে যখন যাব, এইখান থেকে সে শক্তি জেনারেট করবে, এনার্জি প্রডিউস হবে এই জায়গা থেকে। এখান থেকে যে এনার্জি প্রডিউস হবে সেই এনার্জিটা আমার দেখা যায় অন্য আরেকটা জায়গায় হাই থেকে লোতে চলে যাচ্ছে, কিংবা উল্টোভাবে আমি বলতে পারি যে এখানে যখন আমার লো থেকে হাইতে যখন আমার আয়ন্সগুলো গেল, তখন এরা যে এনার্জি প্রডিউস করবে সেটা পরবর্তীতে আমার এখানে হাই থেকে লোতে চলে যাবে। অথবা এইখানে যদি আমার হাই কনসেন্ট্রেশন দেখায়, হাই কনসেন্ট্রেশন থেকে আমার যদি লো কনসেন্ট্রেশনে যায়, কনসেন্ট্রেশন কমাই দিলাম, এরা যে এনার্জি প্রডিউস করবে তারা কি করবে, অপর একটা সাবস্টেন্স যার লো কনসেন্ট্রেশন আছে সেখান থেকে ওরা হাই কনসেন্ট্রেশনে আয়ন্স মুভ করবে। অর্থাৎ একটা প্রসেস থেকে এনার্জি যেটা প্রডিউস হবে সেটা আরেকটা প্রসেসে উল্টাভাবে এনার্জিটাকে খরচ করবে বা এক্সপেন্ডিচার করবে। অর্থাৎ এখানে হাই থেকে লোতে গেলে যে এনার্জি প্রডিউস হবে সেটা পরবর্তীতে অপর একটি লো থেকে হাইতে যখন কনসেন্ট্রেশনে যখন আয়ন্স ট্রান্সপোর্ট হবে তখন সেই এনার্জিটা সেখানে খরচ হবে, যেটাকে আমরা বলি সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। উভয় জায়গাতেই আমার কিন্তু এনার্জি প্রডিউস লাগবে বা এনার্জি খরচ করতে হবে। এনার্জি ইন দ্য ফর্ম অফ হোয়াট? ইন দ্য ফর্ম অফ এটিপি, দ্যাট ইজ এডিনোসিন ট্রাইফসফেট। তাহলে এখন পর্যন্ত আমরা জানলাম যে সেল মেমব্রেন ভিতর দিয়ে কিভাবে আমার আয়ন বা অণুগুলো বা বিভিন্ন সাবস্টেন্স আমার মুভ করতে পারে। দেখা গেল একটি হলো প্যাসিভ ট্রান্সপোর্ট আর একটি হলো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এখন আমরা দেখব এর মধ্যে আসলে আমাদের যে তড়িৎ পরিবাহিতা, আমাদের যে সাবজেক্ট ম্যাটার, তার ভূমিকাটা কোথায়। আমরা প্যাসিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমরা প্রথমে ডিফিউশন এবং তারপরে আমরা করেছিলাম ফ্যাসিলিটেটেড ডিফিউশন। ফ্যাসিলিটেটেড ডিফিউশনকে আমরা আবার কয়েকটা ভাগে ভাগ করতে পারি, সেটার মধ্যে আমি যাচ্ছি। ফ্যাসিলিটেটেড ডিফিউশন এটাকে আমরা আবার কয়েকভাবে ভাগ করতে পারি। কিরকম হতে পারে? ফ্যাসিলিটেড হতে পারে যেটা লিক, অর্থাৎ যেখানে আমার যে প্রোটিন আমি বলেছিলাম একটা ক্যারিয়ার প্রোটিনের মধ্যে দিয়ে আয়ন চলাচল করবে, সেটা সবসময় খোলা অবস্থায় থাকবে, কিংবা সেটা গেটেড অবস্থায় থাকবে। গেটেড অবস্থা মানে কি? বন্ধও থাকবে কিংবা খোলাও থাকবে। এই গেটেডকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো আমার লিগ্যান্ড গেটেড, যেটা আমরা বলি লিগ্যান্ড গেটেড বা লাইগ্যান্ড গেটেড। আরেকটাকে আমরা বলি ভোল্টেজ গেটেড, এটার নাম হলো ভোল্টেজ গেটেড। এবং খেয়াল করবে ডিফিউশন যে ওয়ে দিয়ে বা যে পাথ ফলো করে সেটাকে আমরা নাম দিই, এটাকে আমরা বলি আয়ন চ্যানেল। আয়ন চ্যানেল। কাজেই এনি ডিফিউশন, এটা আমি যে পাথ দিয়ে বা যে সেল মেমব্রেনের যে অংশ দিয়ে মুভ করে সেটাকে আমরা বলি আয়ন চ্যানেল। এটা হলো সেল মেমব্রেনের উপর যে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র পোরস সেটাও হতে পারে, কিংবা ক্যারিয়ার প্রোটিনও যেটা ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মধ্যে থাকে তাকেও আমরা আয়ন চ্যানেল বলতে পারি, যার মধ্য দিয়ে প্যাসিভ ট্রান্সপোর্ট হয় এবং যেটাতে ক্যারিয়ার প্রোটিন ব্যবহার হতে পারে, কিংবা শুধু কোষের উপর যে পোরস বা ছিদ্রগুলি আছে সেগুলো ব্যবহার হতে পারে। কাজে আমরা দেখলাম যে আমাদের যে প্যাসিভ ট্রান্সপোর্ট সেটা কার সাহায্যে হয়? আয়ন ট্রান্সপোর্ট এবং আয়ন চ্যানেল। এবং আয়ন চ্যানেলের মধ্যে কে থাকতে পারে? পোরস থাকতে পারে, যে ছিদ্রগুলি সেল মেমব্রেনের উপর সেটা থাকতে পারে, কিংবা এখানে যেটা থাকতে পারে ক্যারিয়ার প্রোটিন, যারা নিজেদের শেপ চেঞ্জের মাধ্যমে আয়নগুলো পাস করতে পারে, লাইক গ্লুকোজ। এখন দেখো এই ক্ষেত্রে ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মধ্যে আয়ন চ্যানেলগুলো কেমন হতে পারে? এটা লিক মানে কি? মানে এটা সব সময় খোলা অবস্থায় আছে। এই যদি হয় আমার যদি সেল মেমব্রেনটা হয়, এখানে আমার যদি সেল মেমব্রেনটা হয় তাহলে এইখানে আমার যে এই পাঁচটা আমরা যেটা পাবো, এখানে এই যে আমার সেল মেমব্রেন, এটা হলো আমাদের ফসফোলিপিড যে লেয়ারটা, ফসফো এবং লিপিড লেয়ার।
লেয়ার। এইখানে লিকের ক্ষেত্রে আমাদের যে পাথটা হবে সেটা কন্টিনিউয়াসলি এটা কি থাকবে, ওপেন, অর্থাৎ আয়নস এটাতে খুব সহজে আসতে পারে বা যেতেও পারে, এটা কন্টিনিউয়াসলি ওপেন থাকবে, এটাকে আমরা বলি লিক আয়ন চ্যানেল। এবারে আসো লাইগেন্ড গেটেড এবং ভোল্টেজ গেটেড। নামেই বোঝা যাচ্ছে যে এখানে একটা গেট থাকবে, অর্থাৎ এরা বন্ধ অবস্থায় থাকতে পারে এবং সার্টেন স্টিমুলাস যখন এদের মধ্যে আসে, এটা যখন এগুলোকে যখন আমরা স্টিমুলাস করতে পারি, স্টিমুলাস বা কোনো প্রণোদনা এটাকে দিতে পারি, তখন কি হয়, এটা গেটটা ওপেন হয়ে যায়, সো দ্যাট আয়নস ক্যান মুভ। এখন কিভাবে এটা ওপেন হতে পারে, লাইগ্যান্ড দিয়েও এটা ওপেন হতে পারে, অথবা ভোল্টেজের যে ডিফারেন্স সেটা দিয়েও এটা ওপেন হতে পারে। এখন এইটা আমরা একটু চিত্রের সাহায্যে দেখি যে কিভাবে এখানে ভোল্টেজ কিভাবে এইটাকে পটেনশিয়াল কিভাবে একটা আয়ন চ্যানেলকে প্রভাবিত করতে পারে বা ওপেন করতে পারে বা এটাকে ক্লোজ করতে পারে। এটা কোন ক্ষেত্রে কাজে লাগছে, অবশ্যই প্যাসিভ ট্রান্সপোর্টের ক্ষেত্রে কাজে লাগছে, যেখানে আয়ন চ্যানেল ব্যবহার হয় এবং আয়ন চ্যানেলের মধ্যে ফ্যাসিলিটেট যে ডিফিউশন, সেইখানে কতভাবে আমরা আয়ন চ্যানেলটাকে ব্যবহার করতে পারি সেটা দেখছি। লিক যেখানে সবসময় ওপেন, আর গেটেড যেটাতে সার্টেন স্টিমুলাস দিলে সেটা ওপেন হয়। সিলেক্টিভ আয়ন, খেয়াল রাখবে আয়ন চ্যানেল কিন্তু সিলেক্টিভ ফর এনি আয়ন, যেটার মধ্যে দিয়ে সোডিয়াম আয়ন পাস করবে সেটার মধ্যে দিয়ে কিন্তু পটাশিয়াম আয়ন পাস করবে না, ভেরি ভেরি সিলেক্টিভ, ঠিক আছে। এখন লাইগ্যান্ড গেটেড এবং ভোল্টেজ গেটেড যে স্টিমুলাস সেটা আমরা চিত্রের সাহায্যে দেখি যে এটা বলতে আসলে আমরা কি বুঝি। আবার বারবারই আমাকে ফিজিওলজিটা যেতে হবে, অর্থাৎ এই চিত্রটার মধ্যে আমাকে আসতেই হবে, যেটা আমাদের আমরা বলছিলাম যে ফসফোলিপিড যে আমাদের বাই লেয়ার, ফসফো এবং একটা লিপিড অংশ থাকবে, এটার মধ্যে আমাদের বারবার আমাদের আসছি ফসফো অংশ, এই আমাদের লিপিড অংশ এইভাবে থাকবে। এখন একটু আগে যেটা আমি বলেছি যেটা লিক সেটা সবসময় ওপেন থাকে। এখন আমি যেটা নিয়ে কথা বলবো যে সেটা হলো কাকে বলে লাইগ্যান্ড গেটেড আয়ন চ্যানেল। এখন সেটার মধ্যে হবে আমি যদি একটা ক্যারিয়ার প্রোটিন মানে কি, এটা হলো প্রোটিন, ট্রান্সমেমব্রেন প্রোটিন, অর্থাৎ উভয় সেলের উভয় পার্শ্ব জুড়ে থাকা প্রোটিন, যার মধ্য দিয়ে এটা একটা প্রোটিনের ইন্টিগ্রাল পার্ট, একদম একীভূত একটা অংশ, যেটার মধ্যে যারা নিজেদের মধ্যে শেপ পরিবর্তন করে সিলেক্টিভ আয়নকে পাস করতে পারে। লিগ্যান্ড গেটেড কাকে বলে, লিগ্যান্ড গেটেডটা দেখো এটা এরকম করে এসে চিত্রের সাহায্যে যদি দেখাই, এটা এইভাবে এসে এইরকম একটা অংশ থাকে, অর্থাৎ এর মধ্যে দেখো কি আছে, একটা রিসেপ্টর অংশ থাকে, এটাকে আমরা বলি রিসেপ্টর। এই যে দেখো এই জায়গায় এসে আমি যদি এটাকে একটা লিগ্যান্ড ধরি, এইখানে যে কোনো লিগ্যান্ড, এখানে শেপটাই এরকম যে কোনো একটা লিগ্যান্ড এইখানে এসে কি হতে পারে, বাইন্ড করে, অর্থাৎ রিসেপ্টরের যে বাইন্ডিং অংশটা এইখানে যে কোনো লিগ্যান্ড এসে ঢুকে যেতে পারে। ঢুকলে চেহারাটা কেমন হবে তাহলে দেখি, এই আমার হলো প্রোটিন ক্যারিয়ার, আর এইখানে আমার ছিল যে আমার ফসফোলিপিড যে পার্টটা ছিল তারা আছে, এই ফসফোলিপিড পার্ট। এখন যখন লিগ্যান্ড এর মধ্যে ঢুকে যাবে তখন দেখো এর চেহারাটা কি দাঁড়াচ্ছে, এই চেহারাটা এইরকম হবে, আমি যেটা এঁকেছিলাম সেটা দেখাচ্ছি, এইরকম। এইখানে এসে এই যে লিগ্যান্ডটা দেখো ঠিক সুন্দর মতো এখানে ফিক্স হয়ে গেল, অর্থাৎ রিসেপ্টরের যে বাইন্ডিং অংশটা থাকে সে কি করলো, একটা লিগ্যান্ডকে সে সুন্দর করে বাইন্ড করে ফেললো। এই দেখো এই লিগ্যান্ডটা এখানে আটকে গেল, যখন লিগ্যান্ডটা এখানে চলে আটকে যাবে এর পরের অংশই যেটা দেখা যাবে সেটা দেখো, সেটা কিরকম হবে, এই যে আমার ছিল ক্যারিয়ার প্রোটিনটা এইরকম ছিল, এইখানে আমার কি করেছি আমি একটা লিগ্যান্ডকে আমি এখানে আটকে ফেলেছি, এবং তখন যেটা হবে এদের মধ্যে থেকে অটোমেটিক্যালি একটা চ্যানেল তৈরি হয়ে গেল, অর্থাৎ এই স্টিমুলাসটার জন্য ভিতর দিয়ে এরা একটা কনফরমেশনাল বা একটা শেপ চেঞ্জ হয়ে চ্যানেল চেঞ্জ হয়ে গেল, যেটার মধ্যে দিয়ে কি হবে আমাদের ধর সাপোজ সোডিয়াম আয়ন এর মধ্যে থেকে আউটসাইড থেকে এই যে ইনসাইড এসে এই চলে আসলো। তাহলে এই ক্ষেত্রে প্যাসিভ ট্রান্সপোর্টের আয়ন চ্যানেল যেটাকে লিগ্যান্ড গেটেডে কি হলো, এখানে ক্যারিয়ার প্রোটিন অর্থাৎ যে ফ্যাসিলিটেট করে
আয়ন ট্রান্সফারের জন্য সেখানে একটা রিসেপ্টর অংশ থাকে বা একটা বাইন্ডিং সাইট থাকে, এটাকে আমরা বলি বাইন্ডিং সাইট। এর নাম কি? বাইন্ডিং সাইট। বাইন্ডিং সাইট থাকে যেখানে দেখো একটা লিগ্যান্ড যুক্ত হয়ে যেতে পারে, এবং এই স্টিমুলাসটা যখন হয় তখন এদের মধ্যে থেকে এই যে দেখো একটা চেঞ্জ হয়ে এদের মধ্যে একটা জায়গা তৈরি হয়ে যায়। এর ফলে এর মধ্যে থেকে দিস ইজ সিলেক্টিভ ফর অনলি সোডিয়াম, এর মধ্যে দিয়ে কিন্তু অন্য কিছু ঢুকতে পারবে না, ক্যালসিয়াম আয়ন ঢুকতে পারবে না। সোডিয়ামগুলো এর ভিতর দিয়ে আউটসাইড থেকে ইনসাইডে পাস করবে। তাহলে এই হলো আমার লিগ্যান্ড গেটেড আয়ন চ্যানেল। এখন আমি দেখব ভোল্টেজ গেটেড আয়ন চ্যানেল বলতে কি বুঝো। আসলে লিগ্যান্ড গেটেড বুঝলে ভোল্টেজ গেটেডটা আমাদের সহজেই চলে আসবে। এবার আমি ভোল্টেজ গেটেডটা দেখব, ওইটা কিভাবে আমাদের আসবে। হোয়াট ইজ আ ভোল্টেজ গেটেড আয়ন চ্যানেল? খেয়াল করো, আমি কিন্তু বলছি প্যাসিভ ট্রান্সপোর্টের কথা, যেখানে আমি কথা বলছি কি নিয়ে? ডিফিউশন, যেটা ফ্যাসিলিটেটেড ডিফিউশন সেটা নিয়ে কথা বলছি। লিগ্যান্ড গেটেড হয়ে গেল। এর আগে আমরা যে চ্যানেল কন্টিনিউয়াস যেটা খোলা থাকে সেটা নিয়ে কথা বলেছি। এখন আমরা কথা বলবো যেটাকে বলি আমরা ভোল্টেজ গেটেড চ্যানেল। এইটা কি? দেখো, একটু আগে আমি তোমাদের যেটা দেখিয়েছি যে একটা স্টিমুলাস, লিগ্যান্ডের স্টিমুলাসের জন্য যখন এখানে একটা ওপেন পাথ হয়ে যাবে, এই দেখো একটা ওপেন পাথ হয়ে যাবে, যার মধ্যে দিয়ে কি হবে? কন্টিনিউয়াস সোডিয়াম আয়ন এখানে প্রবেশ করবে। এই দেখো সোডিয়াম আয়ন প্রবেশ করবে। তখন বাইরে থেকে কন্টিনিউয়াস সোডিয়াম আয়ন যখন আসবে তখন অবশ্যই কি হবে? একটা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট তৈরি হবে। মানে কি? অর্থাৎ এখানে যে এদের যে সেল মেমব্রেনের যে এদের যে ভোল্টেজে বা এখানে চার্জের মধ্যে একটা পরিবর্তন আসবে। অর্থাৎ আমি এটাকে বলতে পারি there will be a change in charge। কিরকম? আগে কি ছিল? আগে ছিল এদিকে সাপোজ এখানে বাইরে ছিল সব পজিটিভ আয়নগুলা, হ্যাঁ, আর ভিতরে ছিল সব নেগেটিভ আয়নগুলা। এখন কি হয়েছে? অনেক সোডিয়াম আয়ন ভিতরে ঢুকে গিয়েছে, ঢুকে যায়নি? তাতে কি হবে? জিনিসটা এখন চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে যেটা হবে সেটা হলো, আমি যদি এখানে দেখাই, এটা আমার ফসফো অংশ, এই আমার ফসফো অংশ এবং এই আমার লিপিড অংশ। যখন এই অবস্থা চলে আসবে, অসংখ্য সোডিয়াম আয়ন যুক্ত হবে, তখন উল্টা হয়ে ভিতরে চলে আসবে পজিটিভ পার্ট চার্জড, এবং বাইরে কিন্তু হবে দ্যাট উইল বি নেগেটিভ চার্জ। অর্থাৎ দেখো আমার ভোল্টেজ কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেল, পটেনশিয়াল পুরো ডিফারেন্স হয়ে গেল, বিকজ সোডিয়াম আমার পজিটিভলি চার্জড আয়ন। যেহেতু লিগ্যান্ড খুলে দিয়েছে সোডিয়াম আয়নগুলোকে সেলের ইনসাইডে আসতে, যখন এরা ভিতরে আসবে চেঞ্জ ইন চার্জ হবে, এবং দেখা যায় যে এই ক্ষেত্রে এরা ভিতরেরটা হয়ে যাচ্ছে পজিটিভ পার্ট, বাইরেরটা হয়ে যাচ্ছে নেগেটিভ পার্ট। এখন প্রত্যেকটা সেলের একটা মেমব্রেন, একটা পটেনশিয়াল আছে, যেখানে গেলে সে ওপেন হয়। প্রত্যেকটা সেল, আমাদের শরীরে যে সেল মেমব্রেন হবে, এটা একটা ওয়ান্ডারফুল ব্যাপার যে এর মধ্যে কোনো একটা পটেনশিয়াল ডিফারেন্সে যখন সে আসবে আমাদের কোনো একটা চ্যানেল অন হয়ে যাবে। আর যখন সে নর্মালি থাকে তখন এটাকে আমরা বলি রেস্টিং মেমব্রেন, রেস্টিং পটেনশিয়াল মেমব্রেন, রেস্ট পটেনশিয়াল মেমব্রেন। অর্থাৎ এই জায়গায় সে রেস্টিং অবস্থায় আছে। কিন্তু যখন এইভাবে আমার পটেনশিয়াল ডিফারেন্সটা চেঞ্জ হয়ে যাবে, যেতে যেতে সাপোজ এমন একটা আমার পটেনশিয়াল আসলো, সাপোজ সেটা হলো আমার -10 মিলিভোল্ট, সেই সময় হবে কি? এই যে এর মাঝখানে যে আরেকটা কি হবে? এই যে আরেকটা আয়ন চ্যানেল ওপেন হয়ে যাবে, বিকজ সেটা তার ওপেনিং আর পটেনশিয়াল ডিফারেন্স। কাজেই সেই জায়গায় এসে এই দেখো আরেকটা ওপেন হয়ে গেল। অর্থাৎ আমি যদি লিগ্যান্ডটাকে বলি কজ, তাহলে আমার ভোল্টেজ গেটেডটাকে আমি বলবো ইফেক্ট, কজ অ্যান্ড ইফেক্ট, যেটার কারণে লিগ্যান্ডের ক্ষেত্রে সোডিয়াম আয়নগুলো পাস করে গেল, এর ফলে আমার ভোল্টেজ পটেনশিয়াল ডিফারেন্স পুরো চেঞ্জ হয়ে গেল। ফলত এখানে এমন একটা পটেনশিয়াল ডিফারেন্সে আসলো যখন এই সেলের কোনো একটা চ্যানেল ওপেন হয়ে যায়, এবং সেদিক দিয়ে আবার তার জন্য সিলেক্টিভ কোনো একটা আয়ন, সাপোজ পটাশিয়াম আয়ন, সে এই চ্যানেলের ভিতর দিয়ে সে ভিতরে পাস করতে থাকবে। অথবা এভাবেও বলা যায় ভিতর থেকে বাইরে চলে আসবে, দুটোই হতে পারে, বিকজ এটা যেহেতু প্যাসিভ, হাই
একটু লো কনসেন্ট্রেশনে যাবে, সোডিয়ামের বাইরে হাই কনসেন্ট্রেশন ছিল সো এই সাইডে এসেছে। পটাশিয়ামের যদি ভিতরে হাই কনসেন্ট্রেশন থাকে সে বাইরে চলে যাবে, কিংবা উল্টা হলে উল্টাটা হবে। কাজে দেখো আমার যে পরিবাহিতা কিভাবে আমার যে সেলের মধ্যে যে আয়ন ট্রান্সফার সেটাকে কিভাবে সে প্রভাবিত করছে, কোন সাহায্যে? ফ্যাসিলিটেটেড ডিফিউশনের সাহায্যে, যেটাকে আমরা প্যাসিভ ডিফিউশন বলতে পারি। এখন আমাদের যে যেটা ফ্যাসিলিটেটেড ডিফিউশনের আয়ন চ্যানেলগুলো, এরা আসলে কিভাবে থাকে, অর্থাৎ ভোল্টেজ সাথে এদের সম্পর্ক আরেকটা আমরা দেখাতে পারি যে এরা নর্মালি যেটা থাকে, এরা এরকম যদি আমার ক্যারিয়ার প্রোটিনটা হয়, যেহেতু ফ্যাসিলিটেট বারবার আমাকে ক্যারিয়ার প্রোটিন দিতে হবে যে ফ্যাসিলিটেট করে আয়ন মুভমেন্টের ক্ষেত্রে, এরা কোন অবস্থায় থাকতে পারে? এরা ক্লোজ অবস্থায় থাকতে পারে। হ্যাঁ, এরা ক্লোজ, অর্থাৎ তখন এর মধ্য দিয়ে কোনো কিছু পাস করবে না। যখন এরা স্টিমুলাস পায় কোনো, হ্যাঁ, যখন স্টিমুলাস পায় তখন কি হয়? এই যে দেখো ওপেন হয়ে যাচ্ছে, এই যে এটাকে আমরা ওপেন হয়ে যাচ্ছে। এরপরে ওপেন হয়ে যখন আয়নগুলো পাস হলো, একটা ধরো পাস হলো বা নির্দিষ্ট সংখ্যক পাস হলো, পটেনশিয়াল ডিফারেন্স আবার তার ব্যালেন্স হয়ে গেল, তখন কিন্তু সে আবার একটা মোডে চলে আসবে। এখানে একটা সাপোজ কোনো একটা ব্লকিং একটা থাকবে, এটাকে আমরা বলি ব্লকিং ম্যাটেরিয়াল। এনি ব্লকিং ম্যাটেরিয়াল, ব্লকিং ম্যাটেরিয়াল সেটা কি হতে পারে? সাপোজ সেটা একটা এটিপি, ঠিক আছে, সে এর ভিতরে ঢুকে গেল, তখন কি করে? এই পজিশনটাকে আমরা বলি রিফ্র্যাক্টরি পজিশন, ক্লোজ পজিশন, এর ভিতরে কোনো কিছু ওপেন হবে না। ওপেন যখন খুলে গিয়েছে, আয়ন পাস করছে, তো আয়ন পাস যখন হয়ে গিয়ে তার পটেনশিয়াল ডিফারেন্সটা ব্যালেন্স হয়ে গেল, তখন কি হবে? সে এই যে জায়গাটায় আসলো, যে চ্যানেলটা আবার সে বন্ধ করে দিল যে কোনো একটা ব্লকিং ম্যাটেরিয়ালস দিয়ে, সাপোজ একটা এটিপি দিয়ে, তখন এইটাকে আমরা বলি রিফ্র্যাক্টরি পজিশন। দেখো তাহলে সোডিয়াম আয়নগুলো যখন পাস হয়, এমন না যে পাস হতেই থাকবে হতেই থাকবে, প্রথমে সে ক্লোজ থাকবে, স্টিমুলাস যখন হবে অর্থাৎ তার নির্দিষ্ট যে মিলিভোল্ট সেইখানে যখন আসবে, সেটা লিগ্যান্ড দ্বারাও হতে পারে, ভোল্টেজ দ্বারাও হতে পারে, তখন তার চ্যানেল ওপেন হয়ে যাবে, আয়ন পাস করবে, আবার একটা সময় গিয়ে সে কিন্তু তার এই দেখো ব্লক করে দিল, বন্ধ করে দিল, এটা তার রিফ্র্যাক্টরি পজিশন। অ্যাগেইন আবার সোডিয়াম আয়ন সে নিবে না যতক্ষণ না সে এইখান থেকে এই পজিশনে আসে, অর্থাৎ আবার সে নেয়ার মতো, আবার কোনো স্টিমুলাস নেয়ার মতো একটা মুডে সে আসে। সেই মুডে যখন সে আসে, দেন অ্যাগেন সে স্টিমুলাস গ্রহণ করে, ওপেন হবে। কাজেই দেখো এখানে কিন্তু প্রসেসটা কিন্তু মানে বেশ কিছু পর্বের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা জানি যে কয়েক মিলি সেকেন্ডে কতগুলো জানতে পারো, 10⁶ আয়ন্স পর্যন্ত চ্যানেলের মধ্যে দিয়ে যেতে পারে। তো বুঝতেই পারো যে একটা মিলি সেকেন্ডের মধ্যে 10⁶ আয়ন্স এর মধ্যে দিয়ে পাস করতে পারে, হাউ ফাস্ট ইট ইজ। হ্যাঁ, এবং ভোল্টেজ এখানে কত বড়, মানে কিরকম একটা প্রভাব এর মধ্যে ফেলে। কাজে আমার দেখো আমি ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মধ্যে তাহলে আমি দেখালাম যে আয়ন চ্যানেলগুলা কত রকম হয়, একটা হয় লিক আর একটা হয় গেটেড। গেটেডগুলো আবার দু রকমের হয়, একটা হয় লিগ্যান্ড গেটেড আর একটা হয় ভোল্টেজ গেটেড। আবার এরা যে গেটেড বা নন গেটেড হওয়ার পরেও এই আয়ন চ্যানেলগুলা এমন না যে সবসময় এরা আয়ন অ্যাকসেপ্ট করতে থাকবে, এরা ক্লোজ পজিশনে থাকবে, স্টিমুলাস অবস্থায় ওপেন হবে, আয়ন অ্যাকসেপ্ট করবে, দেন একটা ব্লকিং পজিশনে আসবে, কিছু একটা এই পাথটাকে ব্লক করবে, দেন সে অ্যাগেইন আবার তার সেই রেস্টিং মোড, যেটা তার রেস্টিং সেল মেমব্রেন এসে চলে আসছে, যেটা করলে সে সুস্থিত অবস্থায় থাকে, সেখানে যাবে, দেন সে আবার স্টিমুলাস গ্রহণ করতে পারবে। এইখান থেকে কিন্তু সে এখানে আসবে না, হ্যাঁ, ব্লকিং থেকে সে ওপেনে আসবে না, বরং ব্লকিং থেকে সে ক্লোজে আসবে, তার যে রেস্টিং পজিশন সেই জায়গায় থাকবে, যেখানে সেল মেমব্রেনের যে পটেনশিয়াল ডিফারেন্সটা একটা আমরা বলি রেস্ট মেমব্রেন, পটেনশিয়াল মেমব্রেনে সে থাকবে। কাজে এই হলো আমার আয়ন চ্যানেলের পার্ট। তাহলে আয়ন চ্যানেল কাকে বলে? আয়ন চ্যানেল হলো যে কোষ মেমব্রেনের উপর যে অসংখ্য ছিদ্রযুক্ত থাকে অথবা সেখানে কিছু ক্যারিয়ার প্রোটিন থাকে, যারা সিলেক্টিভ আয়ন অথবা বিভিন্ন সাবস্টেন্সকে সেলের ভিতর থেকে বাইরে বা বাইরে থেকে ভিতরে নিয়ে আসতে পারে, বাট উইদাউট এনি এনার্জি নিডেড, কোনো এটিপি বা কোনো এনার্জি এখানে খরচ করার কোনো প্রয়োজন হয় না, এবং এরা অবশ্যই হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনে যাবে। কাজে এই 3-4টা পয়েন্ট মনে রাখলে আমার মনে হয় যথেষ্ট। এবং এখানে কোশ্চেন আসতে পারে যে তাহলে এখানে ভোল্টেজ বা আমার যে পটেনশিয়াল ডিফারেন্স
কিভাবে এই আয়ন চ্যানেল দ্বারা যে ফ্যাসিলিটেট ডিফিউশন বা প্যাসিভ ট্রান্সপোর্টটাকে কিভাবে সে প্রভাবিত করে। এখন দেখো আমি চলে যাব অ্যাক্টিভ ট্রান্সপোর্টে। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আমি বলেছি এটা একেবারেই উল্টা, অর্থাৎ লো কনসেন্ট্রেশন থেকে চলে যাবে কোথায়, হাই কনসেন্ট্রেশনে, উল্টো করে যাবে। অর্থাৎ এখানে কিন্তু আমার এটিপি নিডেড। এখন এইখানে এইগুলো কোথায় হয়, এটা সাধারণত আমরা বলেছি আমাদের ব্রেইনে আমাদের যে নিউরো ট্রান্সমিটার, এখানে মানে বিলিয়নস অফ নিউরনস আমাদের কন্টিনিউয়াস কি করছে, সোডিয়াম পটাশিয়ামের মধ্যে এরা আদান প্রদান করছে। তো খেয়াল রাখবে এখানে যে রেস্টিং পটেনশিয়াল ডিফারেন্স ইনসাইডে সবসময় একটা নেগেটিভ মান রাখতে হয়। সেই মানটা কত, সেই মানটা -70 মিলিভোল্ট। অর্থাৎ এই পটেনশিয়াল ডিফারেন্সটা আমাদের ব্রেইনের ভিতরে সবসময় রাখতে হবে টু কিপ ইট অ্যাক্টিভ, এছাড়া কিন্তু এটা সম্ভব না। এখন দেখি এরা কার সাহায্যে আয়নসগুলো মুভ করে। আমি বলেছি প্যাসিভগুলো কার সাহায্যে যায়, প্যাসিভ যেগুলো ট্রান্সপোর্ট সেটা গিয়েছিল কার সাহায্যে, আয়ন চ্যানেল, তাই তো, আয়ন চ্যানেল। এবারে যেটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সেটা যাবে আয়ন পাম্পের সাহায্যে। আয়ন পাম্পও বলি, আবার আয়ন ট্রান্সপোর্টার এভাবেও বলা হয়। আয়ন পাম্প কি, আয়ন পাম্প হলো বিভিন্ন সেল মেমব্রেন। এই ক্ষেত্রে যেটা হয় এখানে কনফরমেশনাল চেঞ্জ হয়, অর্থাৎ এদের যে সেল মেমব্রেনগুলোর এদের কনফরমেশনাল চেঞ্জ করতে হবে, মানে চেঞ্জ না করলে আয়নসগুলো এখানে পাস করবে না। এবং কোনো একটা চেঞ্জ যখন এগুলো করতে হবে অবশ্যই আমাদের কি করতে হবে, আমাদের এখানে শক্তির প্রয়োজন হবে। তো শক্তির ভান্ডার তো এটিপি, কাজে এখানে আমাদের এটিপি খরচ হবে, অর্থাৎ শক্তি খরচ হবে। কারণ তুমি একটা পাহাড়ের নিচ থেকে উপরে বল তুলছো, এটা পাহাড়ের উপর থেকে নিচে বল ফেলছো না, এবার নিচ থেকে উপরে বল তুলছো, কাজে এই ক্ষেত্রে তোমাকে শক্তি খরচ করতে হবে। এবং ইন দ্য ফর্ম আমাদের বডিতে সেটা কি, সেটা এটিপি খরচ করতে হবে। আমি বলেছি যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট দুরকম হয়, একটা প্রাইমারি যেটা যে বিভিন্ন যে ট্রান্সমেমব্রেনগুলো কনফরমেশনাল চেঞ্জ করে আয়ন সিলেক্টিভ আয়ন পাস করে, আরেকটি হলো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট থেকে যে শক্তি সে অর্জন করে, হ্যাঁ, বা হাই থেকে লোতে যখন ট্রান্সফার হয় তারা যে শক্তি অর্জন করে সেটাই অপর আরেকটা জায়গায় লো থেকে হাইতে কনসেন্ট্রেশনে কি করে, আয়ন পাস করে, সেটাকে আমরা সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বলি। কাজে এটা দুই রকম, প্রাইমারি ট্রান্সপোর্ট আর একটা সেকেন্ডারি ট্রান্সপোর্ট। এখন দেখি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বা আয়ন পাম্পের সাহায্যে এরা কিভাবে পাসটা করে। আমরা সেল মেমব্রেন, আবার আমাদের সেল মেমব্রেন আঁকতে হবে, এটা বারবারই আমাদের দেখাতে হচ্ছে যে আমাদের এটা সেল মেমব্রেন হয়। এবং আমার যে স্ট্রাকচারটা যদি এরকম হয় তাহলে দেখা যায় এইখানে যে আমার যে প্রোটিন যেগুলো থাকে সেগুলোর গঠনটা দেখো কিরকম হয়। গঠনটা এইভাবে দেখায়, এইখানে এইরকম একটা আমাদের দেখা যায়। এইভাবে ছেড়ে দিচ্ছি, আর এইটা করে এইভাবে দেখা যায়। এখানে দেখো আমি কি করেছি, এখানে তিনটা বাইন্ডিং প্লেস আছে, 1 2 3, এই তিনটা বাইন্ডিং সাইট আছে। আমি একটু বড় করে আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে দেখো এই যে দেখো তিনটা বাইন্ডিং সাইট আছে, যে আমার যে ক্যারিয়ারটা, আমার যে প্রোটিনটা তার মধ্যে এই বাইন্ডিং সাইট আছে। এই বাইন্ডিং সাইটগুলোকে আমরা কি বলি, এইগুলোকে হলো আমাদের সোডিয়াম আয়ন বাইন্ডিং সাইট, বাইন্ডিং সাইট। আবার এই দিকে যদি আমি দেখি এরা কি হবে, এইখানে দেখো দুটো বাইন্ডিং সাইট আছে। এই যে একটা, আমি যদি একটা এখানে দেখাই, এই অংশটা এবং এই অংশটা, এই অংশ এবং এই অংশ, এইখানে আমরা দেখাতে পারি এরা হলো পটাশিয়াম আয়ন বাইন্ডিং সাইট, বাইন্ডিং সাইট। অর্থাৎ এই সেলগুলোর স্ট্রাকচারই এরকম থাকে যে এদের মধ্যে বাইন্ডিং সাইট থাকবে তিনটা, অ্যান্ড
আয়ন বাইন্ডিং হতে পারে, আর আরেকদিকে থাকবে দুইটা সাইড, এখানে দুটো পয়েন্ট পটাশিয়াম আয়ন বাইন্ডিং সাইড হতে পারে। এখন আমরা বলেছি লো থেকে হাইতে যাবে, হ্যাঁ, লো থেকে যখন হাইতে যাবে তখন এখানে যেহেতু বাইরে সোডিয়াম আয়নের ঘনমাত্রা কম থাকবে, ভিতরে বেশি থাকবে, তখন সোডিয়াম আয়নগুলো এই যে লটস অফ সোডিয়াম যে বাইরে যারা আছে এরা ভিতরে প্রবেশ করবে। এই যে যখন আমাদের সোডিয়াম আয়নগুলো বাইরে, যেই সোডিয়াম আয়নগুলো আছে এরা কি করবে, এসে এই যে এখানে একটা সোডিয়াম আয়ন, এখানে একটা সোডিয়াম আয়ন এবং এইখানে একটা সোডিয়াম আয়ন, তিনটা সোডিয়াম আয়ন এখানে এই মধ্যে এই ক্যারিয়ার প্রোটিনের মধ্য দিয়ে প্রবেশ করে এইখানে ঢুকে যাবে, এই যে বাইন্ডিং সাইটগুলোর মধ্যে ঢুকে যাবে। এখন এইটা যখন ঢুকবে ভিতরে সেল ইনসাইডের মধ্যে কি আছে, এটা যদি আমার ইনসাইড হয়, সেলের ইনসাইড হয়, ইনসাইড হয়, এখানে অসংখ্য এটিপি আছে, হ্যাঁ, এটিপি, কিছু এটিপি আছে, আর কি আছে, সোডিয়াম আয়নও আছে এবং পটাশিয়াম আয়নও আছে, এই হলো সেলের ভিতরে, আর এটা আউটসাইডে। এই এটিপি গুলা কি হবে, এটিপি গুলা এখানে এই যে এইখানে সারফেসের মধ্যে চলে আসবে, হ্যাঁ, সারফেসের মধ্যে চলে এসে একটা ফসফেট সে রিলিজ করবে, একটা ফসফেট সে দেখো রিলিজ করলো। এটিপিটা কি করবে, আস্তে আস্তে সে ওই প্রোটিনের সারফেসে চলে আসবে এবং একটা ফসফেট সে রিলিজ করবে। এই ফসফেটটা যখন রিলিজ হবে তখন এর থেকে যে শক্তি পাবে সে কি করবে, এই একটা কনফরমেশনাল চেঞ্জ করবে, সো দ্যাট এইখান থেকে কি হবে, এই সোডিয়াম আয়নগুলো এক ধাক্কায় ভিতরে চলে আসবে। ঠিক আছে, তাহলে প্রথমে সোডিয়াম আয়নগুলো ওই সাইটের মধ্যে আসলো, সেলের ভিতরে যে এটিপি গুলো আসলো তারা কি করে, সেলের যে আউটসাইড আর সারফেসের মধ্যে বাইরের অংশের মধ্যে এই যে দেখো এইখানে কোনো একটা সাইডে সে আসবে এবং এখান থেকে একটা ফসফেট সে রিলিজ করবে। ফসফেট যখন সে রিলিজ করে তখন এর মধ্য দিয়ে কি হবে, শক্তির যে প্রডিউস করবে সে এই প্রোটিনটার কি করবে, কনফরমেশনাল চেঞ্জ করবে এবং দেখো গেট ওপেন হয়ে গেল, ওপেন হয়ে গেলে সোডিয়ামগুলো ভিতরে ঢুকে গেল। যেই মাত্র সোডিয়ামগুলো ভিতরে ঢুকে গেল, ভিতরে কে ছিল, ভিতরে অসংখ্য পটাশিয়াম আছে না, এরা গিয়ে কি করবে, এরা এইখানে এসে যুক্ত হয়ে যাবে, এই যে এখানে একটা পটাশিয়াম আয়ন এবং এই যে এরা ভিতর থেকে এইখানে এসে যুক্ত হবে, অর্থাৎ প্রতি তিনটা সোডিয়াম যখন ভিতরে ঢুকবে প্রতি দুইটা পটাশিয়াম ভিতরের বাইন্ডিং সাইটে যুক্ত হবে। ইন দিস প্রসেস কি হবে, ফসফেটটা আবার সে ডিসলভ হয়ে যাবে এবং এটিপি থেকে কি তৈরি হবে, এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট, এটিপি থেকে এডিপি চলে গেল। এটিপি ছিল এখানে সে ফসফেট রিলিজ করলো, যুক্ত থাকলো, আবার যখন পটাশিয়ামগুলো বাইন্ডিং সাইটে যুক্ত হয়ে যাবে তখন ফসফেটটা আবার ভিতরে চলে ডিসলভ হবে এবং এখান থেকে এটিপি উইল ট্রান্সফার ইনটু এডিপি, যেটার এনার্জি লেভেল লোয়ার, এটিপি থেকে এডিপির এনার্জি লেভেল লোয়ার, এর ফলে আরেকটা কনফরমেশনাল চেঞ্জ হবে, সো দ্যাট পটাশিয়াম আয়নস উইল গো আউটসাইড দ্য সেল। এই হলো আমার অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। দেখো এটা তাহলে সোডিয়াম আয়নগুলো ইনসাইডে চলে আসলো লো থেকে হাই কনসেন্ট্রেশনে, আর পটাশিয়াম আয়নগুলো যেগুলো ভিতরে ছিল সেগুলো আবার ভিতর থেকে বাইরে চলে গেল। প্রতি তিনটা সোডিয়াম আয়ন যখন পাস করে ভিতরে আসে তখন এই ক্ষেত্রে প্রতি ক্ষেত্রে দুটো পটাশিয়াম আয়ন ভিতর থেকে বাইরে চলে যাবে। তাই যদি হয় তাহলে বলতো ভিতরে যে আমাদের যে ভোল্টেজ গ্রেডিয়েন্টটা সেটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে? অবশ্যই ভিতরে তোমার কিন্তু দেখো এখানে আমার কন্টিনিউয়াস তোমার এখানে সোডিয়ামটা বাইরে চলে যাচ্ছে, এখানে প্রতি তিনটা সোডিয়াম যখন আমার বাইরে চলে গেল, সোডিয়ামগুলো আমার কোথায় চলে যাচ্ছে, বাইরে চলে গেল, এবং এখান থেকে প্রতি দুইটা সোডিয়াম যখন আমার ভিতরে চলে আসলো, পটাশিয়াম যখন আমার ভিতরে চলে আসলো, তখন এখানে হবে বাইরেগুলো +3, আর ভিতরে কত আসতেছে আমার -+2, অর্থাৎ তাহলে দেখো বাইরে কিন্তু আমার চার্জ বেশি, ভিতরে কিন্তু আমার চার্জ কম। তাহলে আমার দেখা যাচ্ছে সোডিয়ামগুলো সব এখান থেকে আমার বাইরে চলে যাচ্ছে, সোডিয়াম গো আউটসাইড এবং পটাশিয়াম গো ইনসাইড। তাহলে আমার বাইরে যখন এরা যখন বাইরে চলে যাচ্ছে এখানে আমার +3 আসতেছে, এখানে +2 আসতেছে, তাহলে আমার ইন বিটুইন ভিতরে যে আমার কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা আমার সবসময় এটা মাইনাসে চলে আসতেছে, অর্থাৎ ভিতরে আমার থাকতে হবে কত 70 মিলিভোল্ট, এই যে আমার এটা থাকতে হবে সেটা আমার সবসময় এটা চলে আসবে। এখন এইভাবে আমার যেই ট্রান্সপোর্টটা হবে সেটাকে আমরা বলবো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট।
এটিপি খরচ করার দরকার হচ্ছে, কারণ সোডিয়ামগুলো যখন আসতেছে সেখানে আমার একবার এটিপি থেকে ফসফেট আমি রিলিজ করছি, আবার যখন পটাশিয়াম, যখন যদি সাপোজ পটাশিয়াম যদি বের হয় তাহলে সেখানে এটিপি থেকে আবার এডিপি তৈরি হচ্ছে, এবং আমরা দেখা যাচ্ছে যে এইখানে আমার যে ভিতরের যে সেল মেমব্রেনের ভিতরে সবসময় দেয়ার উইল বি আ নেগেটিভ গ্রেডিয়েন্ট, অর্থাৎ এখানে একটা মাইনাস পটেনশিয়াল ভোল্টেজ সবসময় থাকবে, যেটা আমাদের সেল মেমব্রেন, ব্রেনের সেল মেমব্রেন অ্যাক্টিভ রাখার জন্য সবসময় আমাদের জরুরি। এই হলো আমার অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, এটা আমার অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, যেখানে আমরা কি কি পেলাম এখন পর্যন্ত। এখানে আমাদের প্রথমেই যেটা পেলাম যে আমাদের লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনে যাবে, এই 1 নম্বর। 2 নম্বর হলো এটিপি, এইটাই প্রথম কথা যে এটিপি এখানে ইউজ করতে হবে, এবং এমনভাবে যাবে যে এখানে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টটা ভিতরে যেটা সবসময় যেটা রাখার দরকার সেইটুক সে সবসময় ডিফারেন্সটা রাখবে। প্রতি 3টার সাথে 2টা পটাশিয়ামের আদান প্রদান হবে। এখন যদি সোডিয়াম বাইরে যদি লো থাকে, ভিতরে যদি হাই থাকে, লো থেকে হাইতে আসবে। আবার যদি এমন হয় যে উল্টাটা যদি হয়, অলওয়েজ সে গো ফ্রম লো টু হাই, এবং এমনভাবে যাবে ভিতরে যাতে সবসময় তার একটা রেস্টিং পটেনশিয়াল ডিফারেন্স সবসময় তার মাইনাস থাকবে। কাজে দেখো এইখানে আমাদের যে প্রাণ রসায়নে আমাদের যে পরিবাহিতার একটা বিরাট প্রভাব আছে, পরিবাহিতার বিরাট প্রভাব আছে, এবং কন্টিনিউয়াসলি সে তার যে পটেনশিয়াল পরিবাহিতার মান বা পটেনশিয়াল ডিফারেন্সের মানটাকে সে মেনটেইন করে আমাদের শরীরে অসংখ্য প্রাণ রাসায়নিক ক্রিয়াকলাপ আমরা চালাচ্ছি। যে এইটাই হলো আমাদের তড়িৎ রসায়নের ক্ষেত্রে যে প্রাণ রসায়নে পরিবাহিতার যেই প্রভাব, সেটা এখান থেকে আমরা বের করতে পারি। আজকে আমরা যেটা করলাম যে প্রাণ রসায়নে পরিবাহিতার প্রভাবের মধ্যে প্রথমে দেখলাম যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এবং প্যাসিভ ট্রান্সপোর্টকে কত ভাগে ভাগ করা যায়। প্যাসিভকে আমরা 3 ভাগে ভাগ করেছি, ডিফিউশন, আরেকটা ফ্যাসিলিটেটেড ডিফিউশন, আরেকটা ছিল আমাদের অসমোসিস। আর যেটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সেটাকে 2 ভাগে ভাগ করেছি, প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এছাড়া ছিল আমাদের যে অ্যাক্টিভ ট্রান্সপোর্টগুলো কার সাহায্যে হয়, আয়ন পাম্প বা আয়ন ট্রান্সপোর্টারের সাহায্যে হয়, আর যেটা প্যাসিভ ট্রান্সপোর্ট সেগুলা যার সাহায্যে হয় সেটাকে আমরা বলি আয়ন চ্যানেল। এখন যদি কোশ্চেন আসে যে আয়ন চ্যানেল এবং আয়ন পাম্পের মধ্যে পার্থক্য কি, তাহলে দেখো দুটোই কিন্তু আয়ন ট্রান্সফারই করতেছে, যেটা পার্থক্য এবং প্রথমে যেটা আসবে একটা হাই কনসেন্ট্রেশন থেকে লো কনসেন্ট্রেশনের দিকে যায়, আর একটা লো থেকে হাইয়ের দিকে যায়। দ্বিতীয় পার্থক্য, একটিতে এটিপি ইউজ করার প্রয়োজন হয় না, আরেকটাতে এনার্জি খরচ করার প্রয়োজন হয়। এই দুটোই মেইনলি আমাদের পার্থক্যের মধ্যে আসবে। কাজে এই কোশ্চেনটা আলাদাভাবে একটু শিখতে হবে। সবাই আশা করি তোমাদের বইয়ের যে এটা অবশ্যই নিউ এডিশনের যে বইগুলো সেগুলো নিশ্চয়ই তোমরা কিনেছো, এই ঢাকা ইউনিভার্সিটি সিলেবাস অনুযায়ী যেটা বের হয়েছে সেখানে তোমরা এই অংশটি পাবে। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করি। সবাইকে অনেক শুভেচ্ছা, ভালো থেকো সবাই, আল্লাহ।